হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বায়োমেট্রিক্সের উপরে আমাদের প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাস নেব। তা এই অংশে আমি কিছু হিন্টস তোমাদের জন্য তুলে রেখেছি যেন আমাদের ক্লাসটা আমরা খুব অল্প সময়ে উপস্থাপন করতে পারি। তা ফার্স্ট টপিকস যেটা আছে সেটা হচ্ছে লিখেছি, দেখো বায়োমেট্রিক্স কী। তা বায়োমেট্রিক্স হচ্ছে ঠিক এমন একটা ডিভাইস যেটা মানুষের বিভিন্ন বায়োলজিক্যাল ডেটা অর্থাৎ আউটপুটে যে ডেটাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে। অর্থাৎ মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিশ্লেষণ করে কোনো একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে বা ইউনিকভাবে শনাক্ত করার যে পদ্ধতি তাকেই বলা হয় বায়োমেট্রিক্স। তা দেখো আমি এখানে একটু সংজ্ঞাটা তুলে রেখেছি, সেটা আবার একটু দেখি আমরা। সেটা হচ্ছে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন এবং আচরণের উপর ভিত্তি করে। অঙ্গ প্রত্যঙ্গের গঠন বলতে আমাদের বডিতে যে আউটপুটে যে আছে, যেমন মুখের গঠন, ত্বক, শিরা, চোখের গঠন, রেটিনা, আইরিশ, হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ, এই যে পার্টগুলো আছে, এই যে বায়োলজিক্যাল ডেটাগুলো আছে, এই ডেটাগুলো বিশ্লেষণ করে কোনো একজন মানুষকে শনাক্ত করার পদ্ধতি। এবং আরও কিছু ডিভাইস আছে বা আরও কিছু বস্তু আছে, যেমন কণ্ঠস্বর, হাতের লেখা বা স্বাক্ষর, টাইপিং স্পিড, এই বিষয়গুলো সাধারণত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা বা ইউনিক হয়। এজন্য এই ডেটাগুলোকে বিশ্লেষণ করে কোনো একজন মানুষকে শনাক্ত করার যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে বায়োমেট্রিক্স। তাই এই বায়োমেট্রিক্স এই ডেটাগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ বায়োমেট্রিক্স পদ্ধতি দুই প্রকার। তার আগে বায়োমেট্রিক্সের থিমটা আরেকবার একটু উপস্থাপন করি। সেটা হচ্ছে যে একজন মানুষকে কি করে শনাক্ত করা যাবে। সিস্টেমটা হচ্ছে যে এই যে ডেটাগুলোর কথা বলা হলো, অর্থাৎ মুখের গঠন, ত্বক, শিরা, ডিএনএ, চোখের মণি, রেটিনা, আইরিশ, হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, এই ডেটাগুলোকে ফার্স্ট আমাদের কম্পিউটারে সেভ রাখতে হবে। সেটা কীরকম, যে কম্পিউটার এটাকে কি করবে, এই যে হাতের ফিঙ্গারপ্রিন্ট যদি দেই, ফিঙ্গারপ্রিন্ট দিলে হাতের যে ভেতরে যে এই সূক্ষ্ম সূক্ষ্ম যে ভাঁজগুলো আছে বা এই যে অমসৃণ অংশগুলো আছে, এই অমসৃণ অংশটা কারোর সঙ্গে কারো মেলে না, সবারই ইউনিক হয়। সেই অমসৃণ অংশগুলোকে এরকম বিভিন্ন পয়েন্টে রূপান্তর করে কম্পিউটার, সেটাকে একটা পয়েন্টে রূপান্তর করে। তো পয়েন্টে রূপান্তর করলে এই যে পয়েন্টগুলো আসছে, এই পয়েন্টগুলো পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ একজন দিলে এই কয়টা পয়েন্ট আসছে, আর একজন দেয় তখন পয়েন্ট এইখানে আসবে না, হয়তো এইখানে আসবে। অর্থাৎ একটু না একটু পার্থক্য থাকবে। সেই পয়েন্টগুলোকে বাইনারিতে যদি আমরা রূপান্তর করি তাহলে এরকম একটা সংখ্যা হবে, যে সংখ্যাটাও সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। তখন এই বাইনারি ডেটাকে আমরা কি করব, ডেটাবেসে সেভ করব। অর্থাৎ সেটাকে রূপান্তর করা হবে বাইনারি, আমরা বিট বলি, এটা বাইনারি বিট। বাইনারি সংখ্যা বলি, একই কথা, বা বাইনারি বিটও বলা যেত এটা। তাহলে এটা আমরা কি মানুষের হাতের যে এইখানকার যে অমসৃণ অংশ আছে বা বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আছে, সেটাকে পয়েন্টে রূপান্তর করতে হবে। সেই পয়েন্টটাকে আবার রূপান্তর করতে হবে বাইনারি কোডে বা বাইনারি সংখ্যায়। বাইনারি কোডই বলা যেত, এটা ভালো, বাইনারি কোডে, সংখ্যা নামে বাইনারি কোড, বাইনারি কোডে রূপান্তর করতে হবে। সেই বাইনারি কোডটা কম্পিউটারে ডেটাবেসে সেভ করে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি একজনের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কম্পিউটারে কী করে রাখলাম, সেভ করে রাখলাম। এখন পরবর্তীতে সে যদি আবার আসে, এসে যদি সে তার ফিঙ্গারপ্রিন্ট দেয়, দিলেই কি হবে, সেটাকে আবার এরকম কোড হবে, কোডটা আবার বাইনারি কোড হবে। বাইনারি কোড হলেই সেই কোডটা কম্পিউটারের ডেটাবেসে যে আগের থেকে সেভ করা ছিল তার সঙ্গে ম্যাচিং হবে। যদি ম্যাচিংটা মিলে যায় তখন কম্পিউটার সিগন্যাল দেবে যে এই হচ্ছে সেই ব্যক্তি যার তথ্য এই কম্পিউটারে বা আমার এখানে সংরক্ষিত আছে। অর্থাৎ কোনো একজন ব্যক্তির উপস্থিতি নির্ণয় করার জন্য যে কম্পিউটারে যদি আগের থেকে তার তথ্য সেভ করা থাকে, সেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার বলবে যে টিক চিহ্ন দিয়ে বলবে ওকে।
অর্থাৎ তার উপস্থিতি নিশ্চিত, অর্থাৎ কম্পিউটার তাকে চিনে ফেলছে, এই জন্য তার উপস্থিতি নিশ্চিত করতে পারছে সে। আচ্ছা, যদি এরকম থাকে যে ফিঙ্গারপ্রিন্ট দিলে গেটটা খুলে যাবে, তাহলে যাদের তথ্য কম্পিউটারে সেভ করা আছে সে যখনই ফিঙ্গারপ্রিন্ট দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে গেট খুলে যাবে। তাহলে এই যে সিস্টেম, অর্থাৎ এক কথাই হচ্ছে যে কাউকে শনাক্ত করার যে পদ্ধতি সেটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক্স। এখন প্রত্যেকটা পার্ট একই রকম কাজ করে। সেটা হচ্ছে যে আমি যদি, এটা তো আমি ফিঙ্গারপ্রিন্টের কথা বললাম, যদি ফিঙ্গারপ্রিন্ট না বলে আমি চোখের মনি, রেটিনা, আইরিস সেটা বলি, তাও একই রকম হবে। আমি একটা ডিভাইসের দিকে তাকাবো, তাকানোর পরে আমার রেটিনা বা চোখ বা আইরিস স্ক্যান করবে, ধরলাম আমাদের রেটিনা স্ক্যান বা চোখের মনি স্ক্যান, তখন তাকানোর সঙ্গে সঙ্গে সে আমাদের চোখের মনি স্ক্যান করবে। স্ক্যান করলে সেটা এরকম কোড হবে, কোড হলে সেটাও বাইনারি কোড হবে, বাইনারি কোড হিসেবে ডেটাবেসে সেভ থাকবে। তখন আমি আবার যদি সেই ডিভাইস থেকে আবার তাকাই, আমার আগের দিনের তথ্য কম্পিউটারে সেভ আছে, তখন কম্পিউটার আমাকে ধরে ফেলবে, আমাকে স্ক্যান করার সঙ্গে সেটা আবার বাইনারি কোড করবে, কোড করলে আগের দিনের কোডের সঙ্গে মিলে যাবে। তখনই কম্পিউটারের স্ক্রিনে লেখা উঠবে, হ্যাঁ না, এই হয়েছে সেই ব্যক্তি, যে ব্যক্তিকে আমি চিনি। অর্থাৎ বিষয়টা কিন্তু ঠিক এরকম। অর্থাৎ যতগুলো বায়োমেট্রিক্স ডিভাইস আছে, শারীরবৃত্তীয় যেটা, শারীরবৃত্তীয় দেখো লিখছি, বায়োমেট্রিক্সের প্রকারভেদ। বায়োমেট্রিক্স দুই প্রকার, যথা শারীরবৃত্তীয় ও আচরণগত। তা শারীরবৃত্তীয়র মধ্যে কোনগুলো? মুখের গঠন, ত্বক, চোখের মনি, রেটিনা, আইরিস, হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ, শিরা। তাই এই যে পার্টগুলো আছে এগুলো ঠিক একই রকম। এই পার্টগুলো সবার সংজ্ঞাটাও একই রকম দিতে হবে। যেমন দেখো, আমি এখানে একটা কথা লিখছি, আঙ্গুলের ছাপ। যে বায়োমেট্রিক্স ডিভাইস মানুষের আঙ্গুলের ছাপ ইনপুট হিসাবে গ্রহণ করার পর তা পূর্বে সংরক্ষিত ছাপের সাথে ম্যাচ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে, তাকে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট বলে। দেখো শুরু করছি কীভাবে, যে বায়োমেট্রিক ডিভাইস মানুষের আঙ্গুলের ছাপ ইনপুট হিসেবে গ্রহণ করার পর তা পূর্বে সংরক্ষিত ছাপের সাথে ম্যাচ করে ব্যক্তিকে শনাক্ত করার যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এখন ফিঙ্গারপ্রিন্টের জায়গা তোমাকে যদি আছে চোখের গঠন, তুমি একই কথা বলবা যে বায়োমেট্রিক ডিভাইস চোখের গঠন বিশ্লেষণ করে বা পূর্বে সংরক্ষিত গঠনের সঙ্গে ম্যাচ করে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে। অর্থাৎ সংজ্ঞার জায়গা শুধু দিয়ে দেবা, বায়োমেট্রিক্স ডিভাইস মানুষের আঙ্গুলের ছাপ ইনপুট হিসাবে গ্রহণ করার পর পূর্বে সংরক্ষিত ছাপের সঙ্গে না দিয়ে পূর্বে সংরক্ষিত চোখের মনির সঙ্গে তুলনা করে বা হাতের ছাপের সঙ্গে, এখানে তো হাতের ছাপের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে তুলনা করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করতে পারে, তাকে যেটা আসবে সেটা আমাদের বললেই হবে। তাহলে অনেকটা সংজ্ঞা কিন্তু একই রকম। আবার একটু চেঞ্জ করে দেওয়া যায়, যেহেতু এখানে কথার সঙ্গে স্ক্যান আছে, সেহেতু আমাদের এই সবগুলোকে একটা গঠনে দেওয়া যাবে। আর চোখ নিয়ে যে কথাগুলো আছে সেই সংজ্ঞাটা এভাবে দিলে ভালো হয়, যেহেতু চোখের গঠনগুলো স্ক্যান করা হয়। আচ্ছা, এই জন্য দেওয়া হয়েছে এটা, চোখের রেটিনা বা মনি বা আইরিস ব্যবহার করে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করাকে চোখের রেটিনা, মনি, আইরিস স্ক্যান বলে। তাহলে আমাদের এই বায়োমেট্রিক্সের যে প্রশ্নগুলো আছে সেটা বলবে যে আমি অমুকের সঙ্গে এক জায়গায় বেড়াতে গেছিলাম, বেড়াতে গেলে তাদের বাড়িতে ঢোকার সময় হাতের একটা ছাপ দিয়ে সে বাড়িতে প্রবেশ করতে হয়। আমার বলবে যে আমি অমুক একটা ফ্যাক্টরিতে ঘুরতে গিয়েছিলাম, সেই ফ্যাক্টরিতে ঢোকার সময় একটা বিশেষ ডিভাইসের দিকে তাকানোর ফলে গেট খুলে গেল, এরকম কথা বলবে। তো এরকম বললেই আমাদেরকে ফার্স্ট বলতে হবে যে উদ্দীপকে বায়োমেট্রিক্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে, নিম্ন বায়োমেট্রিক্স সম্বন্ধে আলোচনা করা হলো। এরপরে বলবা যে উদ্দীপকে যে একটা ডিভাইসের দিকে তাকানো হলো তার জন্য গেট খুলে গেল, এটি হচ্ছে চোখের মনি, রেটিনা বা আইরিস স্ক্যান। তুমি যে কোনো একটা বললেও হবে, কারণ যদি ডিভাইসের দিকে তাকানো হয়, তাকানোর ক্ষেত্রে তিনটা জিনিসকে বিশ্লেষণ করেই কিন্তু গেট খুলতে পারে। সেটা রেটিনা স্ক্যান হতে পারে, চোখের মনি স্ক্যান হতে পারে, চোখের গঠন স্ক্যান হতে পারে। চোখ নিয়ে যদি কথা বলে তাহলে তোমাকে তো উল্লেখ করে দেবে না যে চোখের কোনটা স্ক্যান করার কথা বলছে, তুমি যে কোনো একটা কথা উল্লেখ করে বর্ণনা করলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু এই সবগুলো ডিভাইসই কার মধ্যে পড়ে? সেটা হচ্ছে বায়োমেট্রিক্সের মধ্যে পড়ে, অর্থাৎ এইটার মধ্যে বায়োমেট্রিক্স। তাহলে এই টাইপের কথা বললেই তুমি প্রথমেই সৃজনশীলে শুরু করবা যে উদ্দীপকে বায়োমেট্রিক্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে, নিম্নে বায়োমেট্রিক্স সম্বন্ধে আলোচনা করা হলো।
তারপরে তুমি বলবা যে উদ্দীপকের কথায় চলে আসবা, যে উদ্দীপকে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের চোখের মণি বা রেটিনা স্ক্যান। তখন যে গল্পটা সেখানে উদ্দীপকে আছে ওই গল্পটা সঙ্গতিপূর্ণভাবে তুমি বর্ণনা করে যাবা, কিংবা যেটা বলবে তার সংজ্ঞাটা দিয়েও তুমি পরবর্তীতে আলোচনা শুরু করতে পারো। তা আমরা সৃজনশীলে সেই পাঠগুলো আরও সুস্পষ্টভাবে উপস্থাপন করব। তাই এখন একটু দেখি আজকের বায়োমেট্রিক্সের অংশগুলো কী কী আছে। তাহলে বায়োমেট্রিক্স হচ্ছে কি, পূর্বে সংরক্ষিত ডেটার সঙ্গে উপস্থিতি ডেটার মিল করে কোনো ব্যক্তিকে শনাক্ত করে। তো বায়োমেট্রিক্সের প্রকারভেদ হচ্ছে, বায়োমেট্রিক্স দুই প্রকার, যথা শারীরবৃত্তীয়, আচরণগত। শারীরবৃত্তীয়র মধ্যে পড়বে হচ্ছে আমাদের বডির যেগুলো আছে, মুখের গঠন, ত্বক, চোখের মণি, রেটিনা, আইরিশ, এই তিনটা হচ্ছে চোখের জন্য। চোখের মণি, চোখের রেটিনা বা চোখ আইরিশ, হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ, শিরা, এগুলো হচ্ছে শারীরবৃত্তীয়। আচরণগত হচ্ছে কণ্ঠস্বর, স্বাক্ষর, কি স্টক। আমি দুইটা ভাগে সংজ্ঞাগুলোকে ভাগ করছি। তার একটা হচ্ছে আঙ্গুলের ছাপ, এর পরিবর্তে যদি বলে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ এইটা, হাতের ছাপ এইটা, হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট এটা। তাহলে যে বায়োমেট্রিক ডিভাইস মানুষের আঙ্গুলের ছাপ, হাতের বললে হাতের ছাপ ইনপুট হিসেবে গ্রহণ করে তা পূর্বে সংরক্ষিত ছাপের সাথে ম্যাচ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারে তাকে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট বলে। আবার দেখো, এরপর দেখো আঙ্গুলের ছাপ, যে বায়োমেট্রিক্স ডিভাইস মানুষের আঙ্গুলের ছাপ ইনপুট হিসাবে গ্রহণ করার পর পূর্বে সংরক্ষিত ছাপের সাথে ম্যাচ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করে তাকে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট বলে। হাতের ছাপ বললে শুধু হাতের ছাপ দিয়ে দিলে হবে। আর চোখের পার্টগুলো নিয়ে যদি কথা বলে তখন বলতে হবে যে বায়োমেট্রিক ডিভাইস, কথা উল্লেখ না করলেও হবে, এখানে শুরু করতে হবে চোখের রেটিনা। যদি শুধু চোখের রেটিনা তুমি দিতে চাও, চোখের রেটিনা দিতে হবে, কারণ আমি আগেই বলছি সৃজনশীলে কিন্তু চোখের গঠন, চোখ নিয়ে বলবে, চোখের আইডেন্টিফাই করে বলবে না যে চোখের গঠন, চোখের মণি না চোখের রেটিনা, কোনটার কথা বলবে না, তোমাকে বলবে একটা বিশেষ ডিভাইসের দিকে তাকানো হয়েছে। তাহলে সেটা ও যে কোনো কাউকে স্ক্যান করতে পারে, চোখের মণিকেও স্ক্যান করতে পারে, চোখের রেটিনা স্ক্যানও করতে পারে, চোখের গঠনও স্ক্যান করতে পারে। একটা স্ক্যান করলেই কিন্তু ওই ব্যক্তিকে শনাক্ত করা যাবে। তাই বলতে হবে চোখের রেটিনা, মণি, আইরিশ ব্যবহার করে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করাকে চোখের রেটিনা, মণি বা আইরিশ স্ক্যান বলে। এরপর দেখো আরেকটা পার্ট আমি একটু ডিটেলস তুলে রেখেছি, সেটা হচ্ছে ডিএনএ। এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। প্রতিটি মানুষের ডিএনএ ভিন্ন থাকে, অর্থাৎ পৃথিবীতে যে প্রত্যেকটা মানুষ আছে তাদের ডিএনএ কি থাকে, ভিন্ন থাকে, এবং একটা বংশ পরম্পরায় ডিএনএর সঙ্গে একটা ম্যাচিং থাকে। এটা বলা যায় প্রায় বংশের সপ্তম, অষ্টম, দশম বংশ আমাদের এই ডিএনএর একটা বিশেষ সিকোয়েন্স মেনটেন করে। তাহলে প্রতিটি মানুষের ডিএনএ ভিন্ন থাকে, এটি বংশগতির পরিচয় বহন করে। অর্থাৎ আমার ডিএনএ যদি বিশ্লেষণ করা হয় এবং আমাদের ফ্যামিলির ডিএনএ যদি বিশ্লেষণ করা হয় তবে বোঝা যাবে কনফার্ম যে আমি সেই ফ্যামিলির ম্যান। অর্থাৎ একটা বংশগতি যে পূর্বপুরুষ থেকে যে বর্তমান চলে যাচ্ছে, প্রত্যেকটা প্রজন্মকে যদি ডিএনএ টেস্ট করা হয় তখন 100% আইডেন্টিফাই করা যাবে যে এই বংশের পরম্পরায় এই ম্যানগুলো আস্তে আস্তে অগ্রসর হয়েছে, বা এই বংশগতির যে ধাপগুলো সেটাকে আমরা ধরতে পারবো। তো ডিএনএ টেস্ট করে কোনো একটা মানুষকে শনাক্তকরণ করা যায় যে এই হয়েছে সেই ব্যক্তি। অর্থাৎ কেউ যদি এক জায়গায় অপরাধ করে যায়, অপরাধ করে সেখানে যদি একটু থুতু ফেলে আসে, সে থুতুর থেকে ডিএনএ টেস্ট যদি করা হয় এবং সেই ব্যক্তিকে যদি পরবর্তীতে ধরা হয় তখন আবার তার ডিএনএ টেস্ট করা হয়, তখন দুই ডিএনএ যদি ম্যাচিং হয় তখনই তাকে কি শনাক্ত করা যাবে যে এই ব্যক্তিটা এখানে সেই অপরাধ সংগঠিত করে চলে গেছে। তাই বলা হয়েছে প্রতিটি মানুষের ডিএনএ ভিন্ন থাকে, এটি বংশগতির পরিচয় বহন করে। চুল, রক্ত, লালা, শ্বেতকণিকা, চুলের গোড়া, অস্থিকোষ, হাড়ের মধ্যে যে কোষ থাকে ইত্যাদি হতে নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্ট করা হয়। তাহলে ডিএনএর যে নমুনাগুলোর কথা বললাম, এই নমুনাগুলো আমরা ফার্স্ট কী করবো, একটা টেস্ট টিউবের মধ্যে নেব। টেস্ট টিউবের মধ্যে নিয়ে টেস্ট টিউবের ভেতর থেকে নিষ্কাশিত ডিএনএ নেব। এখন
টেস্টের মধ্যে অনেকগুলো নমুনা নেব, অনেক, তো অনেক তো আমাদের দরকার না, তার থেকে একটা ডিএনএ নিষ্কাশিত ডিএনএকে শুধু বের করব এর ভেতর থেকে, মানে নমুনার মধ্যে তো আরও অনেক পদার্থ থাকবে, সেগুলো আমাদের দরকার নেই, শুধু নিষ্কাশিত ডিএনএ বের করব। ডিএনএকে কী করবো, এনজাইম দ্বারা ডিএনএ কর্তন করব। এই ডিএনএ কর্তন করা হয় রেস্ট্রিকশন এনজাইম নামে একটা এনজাইম আছে, নাম হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম। শুধু আমি লিখছি এনজাইম দ্বারা ডিএনএ কর্তন, এটাকে আমরা বলতে পারবো রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএকে কাটা হবে। তখন একটা ডিএনএ পৃথক করে নিয়ে চলে আসলাম কি দিয়ে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কর্তন করে। সেই কর্তনকৃত ডিএনএ এর প্রকৃতি পৃথকীকরণ, সেই ডিএনএটা কেমন তার প্রকৃতিটা বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করে প্রকৃতি থেকে তার ফলাফল দেখাতে হবে, যে ডিএনএ এই টাইপের আচরণ বৈশিষ্ট্য প্রদর্শন করছে এবং ওই ব্যক্তির ডিএনএ টেস্টের ফলাফল এই রকম, এবং তাকে যদি আবার ডিএনএ টেস্ট করা হয় তখন দুই ফলাফল কি হবে, মিলে যাবে। কিংবা তার বংশের কারো যদি টেস্ট করা হয় তখন এই ডিএনএর সঙ্গে একটা সিকোয়েন্স ম্যাচিং থাকবে, সেই ম্যাচিং থেকে আমরা বলতে পারবো এই হচ্ছে সেই ব্যক্তি বা এই ব্যক্তিটা এই বংশের লোক। তো প্রিয় বন্ধুরা, আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ডিএনএ ম্যাপিং বা ডিএনএ, এটাকে ডিএনএ ম্যাপিং বলা যায় বা ডিএনএ অ্যানালাইসিস বলা যায়, আরেকটা বলা যায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টও বলা যায়। ফিঙ্গারপ্রিন্ট শব্দের অর্থ তো কোনোকে ম্যাচিং করা, এই জন্য এটাকে বলা হয় ডিএনএ ম্যাপিং, ডিএনএ অ্যানালাইসিস বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এই কথাটাও বলা যায়। তাহলে নমুনা নিতে হবে, নমুনা থেকে ডিএনএকে বের করে আনতে হবে, তখন সেই ডিএনএকে আবার বের করে সেটাকে কাটতে হবে, কাটার পর সেটাকে বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করে ফলাফল দিতে হবে। তাহলে এই যে এনজাইম দ্বারা ডিএনএকে কর্তন করা হয়েছে এবং সেটার প্রকৃতি দেখা হয়েছে কেমন সেই ডিএনএটা, তারপর তাকে ফলাফলে আউটপুট দেখানো হয়েছে, রেজাল্ট যেটা। ডিএনএ টেস্ট করে কোনো ব্যক্তিকে এবং কোনো ব্যক্তির বংশ পরিচয় জানা যায়, কোনো ব্যক্তিকেও চিহ্নিত করা যাবে এবং তার বংশ পরিচয় কেমন ছিল সেটাও জানা যাবে। এরপর দেখো সৃজনশীলে সাধারণত আমাদের এই বায়োমেট্রিক্স সম্বন্ধে কোন টাইপের কথা থাকে, বিশেষ নিরাপত্তা। সৃজনশীলের মধ্যে যদি কোথাও থাকে যে বিশেষ নিরাপত্তা, শনাক্তকরণ, কাউকে শনাক্তকরণ বা ইউনিকভাবে শনাক্তকরণ, আবার থাকে হাতের ছাপ, থাকে চোখের গঠন, চোখের মণি, আইরিশ, আঙুলের ছাপ, ইউনিকভাবে শনাক্তকরণ, দরজা, গেট, মনিটর বা বিশেষ সেন্সরের দিকে তাকানো, কোনো দরজার দিকে তাকানো, কোনো গেটের দিকে তাকানো, কোনো মনিটরের দিকে তাকানো, কোনো সেন্সরের দিকে তাকানো, এরকম কথা যদি থাকে আমরা ধরে নেব সেটা বায়োমেট্রিক্স বলা হয়েছে। কারণ সৃজনশীলে আমাদের কি কি তথ্য সাধারণত থাকে এবং এই তথ্যগুলো থাকলে আমরা একবারই ধরে নেব যে এটা একটা বায়োমেট্রিক্স ডিভাইস। তো প্রথমেই আমরা বলবো যে উদ্দীপকে বায়োমেট্রিক্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে, তারপরে বায়োমেট্রিক্সের কোনটা আলোচনা করছে সেটা নিয়ে বর্ণনা করে দেবো নিচে। কিন্তু সবাই কিন্তু কার অংশ, এই বায়োমেট্রিক্সের অংশ, অর্থাৎ বায়োমেট্রিক্সের এই শারীরবৃত্তীয় হোক আর আচরণগতই হোক সবাই বায়োমেট্রিক্স। এই জন্য সৃজনশীলের ফার্স্ট আমরা বলবো গতেই আসুক আর ঘতেই আসুক যে উদ্দীপকে বায়োমেট্রিক্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এরপর আমি আরেকটা কথা একটু তুলে রেখেছি, দেখো যদি তুলনা করা হয় অর্থাৎ দুইটা বায়োমেট্রিক ডিভাইসের কথা উদ্দীপকের মধ্যে উল্লেখ থাকে, দুইটা, একটা বলছে চোখের রেটিনা আর একটা বলছে হাতের ছাপ, একটা বলছে চোখের মণি আর একটা বলছে ফিঙ্গারপ্রিন্ট, যদি এরকম কোনো কথা কখনো বলে, হাতের ছাপের ব্যবহারটাও ফিল্ডে খুব কম, ফিঙ্গারপ্রিন্টের ব্যবহারটা 99% ফিল্ডে এখন আমাদের দেশে 99% ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়, কারণ এটা দামে সস্তা। এই জন্য বলছি যদি উদ্দীপকে দুইটা বায়োমেট্রিক্স ডিভাইসের কথা বলে তার মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে, দুইটা ডিভাইস বলছে তার মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে, বলবে যে এই দুইটার মধ্যে কোনটা বেশি সুবিধাজনক, তখন বলতে হবে দুইটা ডিভাইসের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সবচেয়ে বেশি সুবিধাজনক, কারণ ফিঙ্গারপ্রিন্ট দামে সস্তা। এই জন্য বলছি যদি তুলনা করা হয় উদ্দীপকে তবে ফিঙ্গারপ্রিন্ট এর গুরুত্ব বেশি হবে, কারণ এটি দামে সস্তা এবং ফিল্ডে এই দামে সস্তা হওয়ার জন্য আমাদের 99% প্রতিষ্ঠান ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স ডিভাইস ব্যবহার করে।
তা প্রিয় বন্ধুরা, আমাদের বায়োমেট্রিক্স অংশ এবং প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাস এখানে শেষ করব। আমাদের এর পরবর্তী যে আরও গুরুত্বপূর্ণ সৃজনশীল অংশগুলো আছে সেই অংশগুলো আমি সিকোয়েন্স আকারে প্রত্যেকটি ক্লাস আলোচনা করব। আশা করি আমার প্রত্যেকটি ক্লাসের সঙ্গেই থাকবে। ধন্যবাদ সবাইকে।